সারা দেশে স্বাস্থ্য খাতে অনুসন্ধান চালিয়ে 11টি দুর্নীতির উৎস চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন। আর এ খাত থেকে দুর্নীতি নির্মূলে 25 দফা সুপারিশও করেছে সংস্থাটি। এর আগে গত 21শে জানুয়ারি রাজধানীর 3টি হাসপাতাল সহ দেশের 8 জেলায় 11টি হাসপাতালে অভিযান চালায় দুদক। সেই অভিযানে উপজেলা পর্যায়ে 62% এবং জেলা ও রাজধানীতে 40% চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পায় তারা। এরপর গত 27শে জানুয়ারি সরকারি চিকিৎসকদের নিয়ে নিজ দায়িত্বে যথাযথভাবে পালন করবে, নতুবা চাকরি ছাড়তে হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বিশ্বের অনেক দেশে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস করতে দেওয়া হয় না জানিয়ে তিনি আরও বলেন, চিকিৎসকেরা যাতে সরকারি হাসপাতালেই প্রাইভেট প্র্যাকটিস করতে পারে সেজন্য বঙ্গবন্ধু মেডিকেলের মতো ব্যবস্থা সব জেলা হাসপাতালে চালু করা দরকার। এ সময় প্রধানমন্ত্রী চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে সব হাসপাতালে বায়োমেট্রিক ব্যবস্থা চালু করারও নির্দেশ দেন। বর্তমান সরকার এর আগের মেয়াদে ক্ষমতায় আসার পর চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতকল্পে 10 সদস্যের আকস্মিক পরিদর্শন টিম গঠন করেছিল, কিন্তু কয়েকটি অভিযোগের পরে ধীরে ধীরে তা স্থবির হয়ে যায়। আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন আছে খোলা, আর প্রতিদিনের মতন ফেসবুক ও ইউটিউবে আমরা তো আছি। স্বাস্থ্য খাত নিয়ে আপনাদের প্রশ্ন ও মতামতের উত্তর দিতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসান এমপি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শিকদার এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম-এর সাবেক সভাপতি ও জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক ডক্টর রশিদি মাহবুব। আমরা আলোচনা করব স্বাস্থ্য খাতে দুদকের সুপারিশ এবং এই বিষয়ে আমরা 3 জনকে পেলাম। 3 জনই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে আছেন 3 রকম দায়িত্বে। আমরা আজকে জানতে চাই যে এই যে চিকিৎসক নিয়ে এত কথাবার্তা হলো, যাদের হাতে আমাদের স্বাস্থ্য, যাদের হাতে আমাদের জীবন, সেই তাদের সম্পর্কে যখন কথা হয় তখন একটু আমাদের বুকেই লাগে, কারণ বিপদে আপদে আমরা যাদের কাছে ছুটে যাই তাদের নিয়ে কথাবার্তা কম হবে, এটাই আমাদের প্রত্যাশা। কারণ তাদের হাতেই আমরা আমাদের চিকিৎসার দায়িত্ব ছেড়ে দিয়ে নিশ্চিত হতে চাই। আমি শুরু করতে চাই রশিদি মাহবুব আপনাকে দিয়ে। বিএম-এর নেতা ছিলেন, এখন স্বাস্থ্য আন্দোলনের পক্ষে কাজ করেন। রশিদি মাহবুব, আপনি যদি শুরু করেন, এই যে দুদক এমন একটি সুপারিশ করলো এবং অনেকটা আমরা দেখলাম যে স্বাস্থ্য খাতের আমাদের চিকিৎসকদের বিরুদ্ধে একটি অভিযোগ উঠে গেল, 25 দফা সুপারিশ করেছেন তারা, যে দুর্নীতি দমন কমিশন যখন এটা আসে তখন সেটা থেকে পরিত্রাণের উপায় কি? আসলে কি এমন অবস্থার সঙ্গে জড়িত আমাদের চিকিৎসকরা যারা আমাদের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি কিন্তু ওই 25 দফাটা আমি জানি না। আমি যেটা বলছি ডাক্তারদের অনুপস্থিতির ব্যাপারটা এবং একটা কি বলে যেটা হচ্ছে সামগ্রিকভাবে যে দুদক এই অভিযানটা করলো সেটাও কেমন দেখেন? সেটার প্রথম শর্ত হচ্ছে সেই জায়গাটা আমি অন্যভাবে বলবো। এখানে আমি বলবো স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা, তারা তাদের কর্মকর্তাদেরকে তদারকি করতে পারেনি এবং সেই জন্য চিকিৎসকদের উপস্থিতি নিয়ে একটা কোশ্চেন থাকছে। এবং সেই জায়গাতে দেখা যাচ্ছে যে তারা গিয়ে কিছু চিকিৎসককে অনুপস্থিত পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজায়ার যেটা, এটা খুব সিম্পল। উনি চিকিৎসাটা জনগণের স্বার্থে ব্যবহার করতে চান এবং ওনার এই জায়গাটাই হচ্ছে তার মূল জায়গা। এখন সরকার প্রধান হিসেবে এটা তার দায়িত্ব বটে। এখন এর মধ্যে কতগুলো ইনস্ট্রাকশন আছে। সেই ইনস্ট্রাকশনটা 1 নম্বর হলো বায়োমেট্রিকের যে কথাটা, এটা কিন্তু অলরেডি প্রচলিত আছে। ফিঙ্গারপ্রিন্ট, তারপরে যেটা বলে পাঞ্চিং, এগুলো কিন্তু অলরেডি প্রচলিত আছে, একবার শুরুও করেছে। রাজধানীতে কোনো শহরে ঢাকা মেডিকেল কলেজে করেছিল, ওটা ভাঙিয়ে ফেলাইছে। আচ্ছা, সেটাই। হ্যাঁ, তা আমি বলছি যে আছে। আচ্ছা, কিন্তু এটা কার্যকর নয়। আচ্ছা, এখন প্রশ্নটা আসছে যে চিকিৎসকরা অনুপস্থিত থাকে, এটা আমি অস্বীকার করব না এবং এটা ঠিক না, এটা আমাকে বলতে হবে। কিন্তু কেন অনুপস্থিত এবং সে চিকিৎসা ক্ষেত্রে কি প্রতিবন্ধকতা আছে যেখানে সে চিকিৎসা দিতে পারে না, আমি কিন্তু ওই জায়গাটায় যাব। আমি রিয়েক্টিভের চেয়ে প্রোঅ্যাক্টিভটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী রিয়েলি শি ইজ এগ্রিভড হোয়াট আই শুড সে। এবং সেখানেও কিন্তু আমার মনে হয় যে মন্ত্রণালয়েরই দায়িত্ব বের করা কেন তারা সেখানে থাকে না, এটা কিন্তু তাদেরই বলতে হবে। আমি মনে করি যে কত বৎসরের যে অব্যবস্থাপনা চলে আসছে চিকিৎসা খাতে। স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু আমাদের ভিন্ন, স্বাস্থ্যের ক্ষেত্রে ভিন্ন, আমাদের অ্যাচিভমেন্ট অনেক। চিকিৎসার ক্ষেত্রে যে আমাদের অব্যবস্থাপনা হচ্ছে, এটার প্রতি কিন্তু দৃষ্টি দেওয়া হয় নাই। কারণ এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, প্রচুর বেনিফিশিয়ারি আছে। যেমন আমি 2-4টা উত্তর যদি আপনার বলি, ইনস্ট্যান্ট যদি দিই, আমাদের প্রথম শর্ত হচ্ছে পদায়ন যে করা হয়, পার্টিকুলারলি মেডিকেল অফিসাররা
তারা 2 বছর গ্রামে কাজ করার কথা, কিন্তু কনসালটেন্ট যখন হয়ে যায় স্পেশালিস্ট, তাদেরও ওখানে পোস্টিং দেওয়া হয়। এবং আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম, উপজেলা লেভেলে যে হাসপাতালগুলো, এগুলোকে কি হাসপাতাল বলবো আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি লেভেল বলি। উপজেলা এটা কিন্তু প্রাইমারি না, প্রাইমারি হেলথ কেয়ার হচ্ছে কমিউনিটি হেলথ। এটা কিন্তু একটা জেনারেল হাসপাতাল। এই জেনারেল হাসপাতালে সরকার 50 বেড, 31 বেডের আপনার 2 রকমের আছে ক্যাটাগরি, এবং সেখানে মেডিকেল অফিসার আছে, স্পেশালিস্ট আছে। এবং দেখা যাচ্ছে যে মেডিকেল অফিসার কমতি, স্পেশালিস্ট বেশি, এরকমও আছে। দরকার বেশি মেডিকেল অফিসার, ডেফিনেটলি, মানে হি ইজ দ্য ব্যাকবোন। তার এখন নিয়মটাই হচ্ছে যে মেডিকেল অফিসার একটা রুগী দেখে স্পেশালিস্টের কাছে রেফার করবে, কিন্তু দেখা গেছে যে ওই প্রক্রিয়াটা এর মধ্যে নাই। আবার এর মধ্যে একটা অ্যাবসেন্টিও আছে, সেটা হচ্ছে যে আমার ইমার্জেন্সি ডিউটি রোস্টারে যখন করা হয় তখন কিন্তু 3 জন ডাক্তার বা 4 জন ডাক্তার লাগে। তো সুতরাং মেডিকেল অফিসারকে ওইখান থেকে দিয়েছে। আবার এই মেডিকেল অফিসারকে হাসপাতালের প্রয়োজনে উপজেলার যে সাব সেন্টার বা থানা হেলথ ডিসপেন্সারি আছে ওখান থেকে নিয়ে আসে। বা অনেক সময় আমরা দেখি যে সংখ্যক পদ ওখানে আছে সে সবগুলো পদায়নও নাই। আচ্ছা, ফলে ডাক্তারদের একটা ঘাটতি থাকে। সেকেন্ড থিং হচ্ছে উপজেলাতে যে স্পেশালিস্টকে আমরা দিয়েছি ওখানে 2 ক্যাটাগরির স্পেশালিস্ট আছে, একটা হলো মেডিকেল ফ্যাসিলিটিস আর একটা সার্জিক্যাল ফ্যাকাল্টিস। এখন এদের ফাংশনিং এর কিন্তু স্কোপ নাই, মানে সার্জারি করার মতন ব্যবস্থা নাই। না, ব্যবস্থা সার্জন কি করবে? অ্যানাস্থেসিওলজিস্টও নাই, কিন্তু আপনার কিন্তু তাদেরকে আপনারা দিয়ে রাখছেন। তা আমরা দিলাম কেন, দিচ্ছি কেন? আমরা দিচ্ছি এই অফ প্ল্যানিংই তাদের ডিফেক্টিভ। আপনার এই জায়গাটা যখন আমরা স্বাস্থ্য অধিদপ্তর এবং কারণ ওখানে আপনার যে জব স্পেসিফিকেশন, সেখানে কিন্তু কনসালটেন্টের একটা জব স্পেসিফিকেশন আছে, কিন্তু তার যে লজিস্টিক সাপ্লাই সেটা কিন্তু সে পাচ্ছে না, সুতরাং সে কিন্তু ওখানে সার্ভিস দিতে পারছে না। এর পরে যেই জায়গাটা আমি আসছি সেটা কিন্তু হলো তার থাকা। আমি কিন্তু আবারও বলছি থাকা, আমি তাকে রাখতে পারছি না। আমরা কিন্তু ওই জায়গাটাতে মূলত আমি করব। রাখতে না পারার পিছনে যে কারণটা আসছে, সেখানেও যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো করা আছে সেগুলো তদারকি করে দেখা, সার্ভিসিং করা, সেটা কিন্তু ওখানে নাই। আমি আপনার কাছে আবার ফিরবো। আমি একটু ডক্টর শহীদুল্লাহ শিকদার আপনার কাছে যেতে চাই। আমরা অনেক সময় দেখি যে চিকিৎসকরা যারা পোস্টিং হয় উপজেলা লেভেলে, তারা অনেক সময় উচ্চশিক্ষার জন্য চলে আসে, যেটা আপনাদের জায়গা। এখানে অনেক সময় আমরা এরকম অভিযোগ শুনি, এখানে অনেক বেশি ডাক্তার আছে, বঙ্গবন্ধু মেডিকেলের কথা যদি মানে ইউনিভার্সিটি হিসাবে, কিন্তু ওই যে উচ্চশিক্ষা সেটা তো দরকার। আবার তারা চলে আসলে ওই পদও খালি হয়, সেটাও একটা সমস্যা। এইটা কিভাবে সমন্বয় করা যায়, আপনারা কখনো এটা ভাবেন কিনা? ধন্যবাদ। আমি এই প্রশ্নের উত্তরটা এসে দিচ্ছি, প্রথমে এটা দিয়ে তারপর একটু কথা বলতে চাই। সেটা হলো অ্যাকচুয়ালি এটা করা যাবে না তা নয়। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডাক্তার বেশি আছে এটা বলা ঠিক হবে না, বরং বলতে হবে যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তারা ডেপুটেশন নিয়ে আসে, সরকারি হাসপাতালগুলোতে চাকরি করে অথবা প্রাইভেট ক্লিনিকে চাকরি করে অথবা কারো চাকরি হয় বেকার ডাক্তার, তিনি এখানে আসেন। যিনি বেকার ডাক্তার তার তো ডেপুটেশন পাওয়ার কোনো বিষয় নয়। যিনি সরকারি চাকরি করেন, উপজেলায় হোক, জেলা হাসপাতাল হোক, এমনকি মেডিকেল কলেজ হোক, সেখান থেকে আসেন। কিন্তু তিনি ডেপুটেশনে আসলে সেই সময় আমরা কিছু সুপার নিউমারি পোস্ট যদি তৈরি করে রাখি তাদেরকে দেওয়া যায়, এবং সেটি কিন্তু মন্ত্রণালয়ে একটা অপশন মাথায় আসে যে এটা করা যায় এবং করছেন মন্ত্রণালয়। তো সেইটাই সবচেয়ে মুখ্য বিষয় নয়, কারণ 1000 ডাক্তার যদি চলে আসে সারা দেশ থেকে, এতে কিন্তু খুব বেশি বড় ধরনের ভ্যাকুয়াম তৈরি হবে না। কারণ আপনি একটা উপজেলা থেকে একজন ডাক্তার যদি নিয়ে আসেন অফিসিয়ালি, এর জন্য খুব বড় ধরনের শূন্যতা তৈরি হবে না উপজেলা হেলথ কমপ্লেক্সে বা জেলাতে, বরং সংকটটা অন্য জায়গায়। যারা পোস্টেড ডাক্তার তারা যদি না থাকেন, সেখানেই বরং বেশি সমস্যা হচ্ছে। তো যেই কথাটি আমাদের রশিদ মাহবুব স্যার বললেন, সেই জায়গাটাতে আমি আসি। আসলে দেখুন, উপজেলাতে যে থাকে না ডাক্তার, আমি কিন্তু মন্ত্রণালয়কে দায়ী করতে চাই না। আচ্ছা, এটি মাননীয় প্রধানমন্ত্রী জানেন, স্বাস্থ্যমন্ত্রী জানেন, আমাদের প্রতিমন্ত্রী মহোদয় আছেন এখানে, তিনিও জানেন যে আসলে সচিবও জানেন, যে ডিজি জানেন যে চিকিৎসকরা থাকে না। আপনি দেখুন, এই কয়েকদিন আগে, মাত্র 2-4 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর মিটিংয়ের পরেই কিন্তু দুদকের একটা টিম অনুসন্ধানে দেখেছে চিটাগাংয়ের শিক্ষকদের 90% অনুপস্থিত। তার মানে কি সে শিক্ষকরা থাকে না বলে সম্পূর্ণ মন্ত্রণালয়কে আমরা দায়ী করতে পারবো? সেটা কিন্তু করা যাবে না। বরং বাস্তবতায় আসি আমরা। আমাদের দেশে শিক্ষকরা অনুপস্থিত থাকলে খুব একটা মানুষ বেশি খোঁজে না গ্রামে, কারণ এক শিক্ষক 3 শিক্ষকের কাজ করেন। আবার আপনি যদি ভূমি মন্ত্রণালয়ে অনুপস্থিত থাকে তাহলে কেরানি সাহেব অফিসারের কাজ করেন। কৃষি মন্ত্রণালয়ে অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের উইং যেটা গ্রামে আছে সেখানে তার একজনের কাজ 5 জনে করে অথবা কাজ করেনই না।
মানে পিয়ন সাহেব সেখানে অফিসে একা একা পাহারা দেন পুরো সপ্তাহ, 2 সপ্তাহ পরে একদিন যায়। কিন্তু আমি বলছি না যে কোনোটাই পারমিসেবল না, কিন্তু আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় হোক, শিক্ষা মন্ত্রণালয় হোক, কৃষি মন্ত্রণালয় হোক, কোনো মন্ত্রণালয় কোনো কর্মকর্তা কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত থাকবে এটি কিন্তু পারমিট করা যাবে না। আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সে কথাটাই বলছেন যে আমাদের সামগ্রিকভাবে দেশের পার ক্যাপিটা ইনকাম যেমন বেড়েছে, জীবনযাত্রার মান বেড়েছে, সুতরাং চিকিৎসাটাও সকল স্তরে, এটি ঢাকা শহরে যেমন, জেলা হাসপাতালে যেমন, উপজেলাতেও কিন্তু সকল মানুষের চিকিৎসা সেবাটা নিশ্চিত করতে হবে। একজন দর্শক কিছু জানতে চায়। দর্শক, আপনি আমাদের সাথে সংযোগ আছেন, যদি আপনি প্রশ্ন বা মতামত কি আছে যদি বলুন সংক্ষেপে, নাম বলে। হ্যালো, আমি শাহ আলম বলছিলাম টাঙ্গাইল থেকে। হ্যাঁ, শাহ আলম সাহেব বলেন। আমার ছোট করে ছিল এসএসকে নামে হলো টাঙ্গাইলে যে প্রজেক্টটা চালু আছে, সেই সব প্রজেক্টে 10টা কোম্পানির শুধুমাত্র মেডিসিন হলো দেওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে এই 10টা কোম্পানির বাইরেও তো অনেক মেডিসিন, এই সব তদারক করার লোককে যারা কিনা দেখে না। জেলা পর্যায়ে লোক সিভিল সার্জন, ঔষধের কথা। আচ্ছা, এটা আমরা আলোচনা করবো। আপনাকে ধন্যবাদ। যে আমি যে কথাটি বলছিলাম আর কি, দেখুন আসলে দরকার সর্বস্তরে কিন্তু ভালো, মানে আমি মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা। তো সেখানে আপনি দেখেন, যেটি আমাদের বিএমের প্রাক্তন সভাপতি বললেন, যে উপজেলাতে মেডিকেল অফিসারের বাইরে আপনার বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে রাখছেন, তার কিন্তু কাজের সেই রকম সুযোগ সুবিধা, অ্যাপ্রোপ্রিয়েট পজিশন আমরা তৈরি করতে পারি না। আপনি দেখেন, দুর্ভাগ্যজনকভাবে সত্য হলে একটা গ্রামের মানুষের যেমন ধরেন গলব্লাডারের সমস্যা হতে পারে, প্রোস্টেটের সমস্যা হতে পারে, তার হাড় ভাঙতে পারে, তার অবস্টেটিক্যাল ডেলিভারি সিজারিয়ান সেকশন করা লাগতে পারে, শহরের মানুষেরও তাই লাগে, রোগ হতে পারে যে কারো। তো গ্রামেও কিন্তু সেই চিকিৎসাটা নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধু উপজেলা হেলথ কমপ্লেক্স করেছিলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক করেছেন। তো তার মূল কারণটা কি, যে স্বাধীন দেশে সকল মানুষের জন্য ন্যূনতম চিকিৎসা সেবাটা আমরা নিশ্চিত করব, যেটা আমরা সংবিধানে বলেছি। তো এই যে চিকিৎসকরা থাকেন না, এটা কিন্তু আমি বিশ্বাস করি না মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা, মন্ত্রী মহোদয় চান বা সচিব চান বা কোনো চিকিৎসক নেতাও কিন্তু চান না। আমরা চিকিৎসক হিসাবে কিন্তু, উনি বিএমের সভাপতি ছিলেন, আমি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, উনি মাননীয় প্রতিমন্ত্রী, আমরা কিন্তু কেউ চাই না যে চিকিৎসকরা অনুপস্থিত থেকে বাংলাদেশের মানুষের কাছে এরকম কোনো ইমেজ তৈরি হোক যে চিকিৎসকরা কাজে ফাঁকি দেয়। কিন্তু আমি সেই জায়গাটাতে আমি আপনাকে শুধু একটা কথা বলবো, এই যে জিপি আমাদের দেশে তৈরি হয় না, এটি কারণটা কি? মানুষ মনে করে প্রসঙ্গে আমি একটু যাব, তার আগে আমি একটু মন্ত্রী মহোদয়ের কাছে যেতে চাই। প্রতিমন্ত্রী মহোদয়, আপনাকে অভিনন্দন। আপনি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে এই প্রথমবারের মতন আপনি ডিবিসি নিউজে এসেছেন, নিজে একজন চিকিৎসক। আপনি যদি বলেন, এই যে হঠাৎ করে এই নতুন সরকার হওয়ার পরে আপনার দায়িত্ব পড়া, হঠাৎ করে আমরা দেখলাম দুদক নেমে পড়লো চিকিৎসক নিয়ে এবং তারা জরিপ করলো, শুরুতেই প্রধানমন্ত্রী একটা হুঁশিয়ারি দিয়ে দিলেন, আপনাদের উপরে কি একটু বাড়তি চাপ পড়লো কিনা দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে? যদিও আপনার যিনি মন্ত্রী আছেন, ইনি গত 5 বছর এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, বড় চাই একটু পদোন্নতি পেয়ে পুরো মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তার সহযোগী হিসেবে আপনি আছেন। আপনারা জিনিসটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ প্রণবদা। আমি আজকে আপনার মাধ্যমে যারা এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাতে চাই। সেই সাথে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সারা বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের সমস্যা নিয়ে এই আলোচনাকে সাধুবাদ জানাই। সে সাথে তার সমাধানের কল্পে আমরা কি করতে পারি সেই আলোচনায় আমার যে কথা সেটা হলো এরকম, যে এখানে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থা, প্রত্যেকটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য মানসম্মত স্বাস্থ্য ও পুষ্টি সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছে। আমাদের নির্বাচনী ইশতেহার, আমাদের প্রতিশ্রুতি, আমাদের অঙ্গীকার যে সারা বাংলাদেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই। তো এর জন্য যে প্রধান উপকরণ হচ্ছে যে আমাদের ডাক্তারদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে উপস্থিত থাকা একান্ত প্রয়োজন, যেটার অভাব দেখা যাচ্ছে। আপনি প্রশ্ন করেছেন যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে এটা তদারকি করবে, এর বাইরেও দুর্নীতি দমন কমিশন মাঠে নেমে পড়েছে এই তদারকির কাজে এবং সুপারিশমালা আজকে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জমা দিয়েছে। 25টি সুপারিশ বা তারা যে 25টি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে পদক্ষেপ নেওয়ার জন্য বা ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে সুপারিশ করেছেন, সেটা সারা দেশের মানুষ দেখেছে। তো আমরা যেটা বলতে চাই যে আসলে মাননীয় প্রধানমন্ত্রী
আমাদের দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য অনেক বেশি আন্তরিকতা নিয়ে অনেক বেশি দৃঢ়চেতা পদক্ষেপ গ্রহণ করছেন। এটার তদারকির বিষয়টিকে আরো বেশি মানে সুনির্দিষ্টভাবে আমাদের এই তদারকি বিষয়টাকে সমর্থন করার জন্য দুর্নীতি দমন কমিশনের একটি ভূমিকা পালন করা প্রয়োজন বলে হয়তো মনে করছেন, এবং সেই সাথে দুর্নীতি দমন কমিশনও মাঠে থেকে যাতে আমাদের ডাক্তাররা উপস্থিত থাকে সেই ব্যাপারে তারা যত্নবান বিধায়। আমি আপনাকে একটু থামাবো, আমি একটু বিরতির পরে এসে আপনি বিস্তারিত বলবেন, কিন্তু তার সঙ্গে আমি আরেকটি প্রশ্ন রেখেছি যে প্রধানমন্ত্রী যে বক্তৃতা দিয়েছিলেন 27শে জানুয়ারি, উনি তখনও কিন্তু বলেছিলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জরিপ করে দেখাতে হবে কত রোগী সরকারি হাসপাতালে যাচ্ছেন, চিকিৎসকদের কেন হাসপাতালে পাওয়া যায় না, যদি বদলি করার চিকিৎসক কাজ না করেন তাহলে তাদেরকে ওএসডি করে রেখে দিতে হবে, আমাদের তাদের দরকার নাই, আমরা নতুন চিকিৎসক নিয়োগ দিব। একটা বড় ধরনের দায়িত্বের কথা কিন্তু প্রধানমন্ত্রীও বলে দিয়েছেন। আমরা সেই বিষয়ে আপনার বক্তব্য শুনবো বিরতির পর। দর্শক, আমরা একটি বিরতি যাচ্ছি, বিরতির পর এসে আবারও আলোচনা হবে স্বাস্থ্য খাত নিয়ে। আমাদের সঙ্গে আছেন শহীদুল্লাহ শিকদার, আছেন রশিদী মাহবুব এবং মুরাদ হাসান। আবারও স্বাগত রাজকারণে। আমাদের সাথে আছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসান এমপি, আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ শিকদার এবং অধ্যাপক ডাক্তার রশিদী মাহবুব। আমি প্রতিমন্ত্রী আপনাকে থামিয়েছিলাম এবং আমি একই সঙ্গে প্রধানমন্ত্রীর কথাটাও বলেছিলাম যে উনি এতটাই কঠোর হয়েছেন, কঠোর মনোভাব প্রকাশ করেছেন যে দরকার হলে ওএসডি করে দেন, চাকরি করার দরকার নাই, আমরা নতুন লোক দেব। জি, তো মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব সহকারে ডাক্তারদের উপস্থিতির বিষয়টি উনি তদারকি করার জন্য বলেছেন। আমাদের দুর্নীতি দমন কমিশন মাঠে থেকে বিভিন্ন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, হসপিটালগুলোতে পরিদর্শনে যে তারা যে অবস্থাটা দেখেছেন সেটার আলোকে তারা সুপারিশমালা বা সেই পরিস্থিতিটা বহিঃপ্রকাশ করেছেন, ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে বলেছেন। তো আমি যেটা বলতে চাই যে ডাক্তারদের অনুপস্থিতির কারণগুলো সম্পর্কেও কিন্তু আমরা অবহিত যে কেন অনুপস্থিত থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রণালয় পরিদর্শনে এসে উনি পরিষ্কার ভাষায় বলেছেন, সেটা আমাদের দেশের সকল মানুষ দেখেছে মাননীয় প্রধানমন্ত্রী সেই বক্তব্য, যে কেন ডাক্তাররা উপস্থিত থাকেন না সেই বিষয়টি আমাদেরকে বিবেচনায় আনতে হবে এবং সেই আলোকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের ডাক্তাররা কেন উপজেলায় পর্যায়ে থাকতে চান না, সেখানে আমাদের ডাক্তারদের থাকার জন্য সুবন্দোবস্ত নাই, যেটা আমাদের প্রফেসর রশিদী মাহবুব স্যার বলেছেন যে ওখানে সুবন্দোবস্ত নাই। ভালোভাবে থাকার জন্য ব্যবস্থা যদি থাকতো ডাক্তাররা থাকতে আগ্রহ বোধ করতো। বাসস্থানের অভাবে চলে আসছে এটা একটা বিষয়। আরেকটা হলো যে আমাদের অনেক ডাক্তারদের প্রবণতা থাকে যে মেডিকেল অফিসার হওয়ার পরে পোস্ট গ্রাজুয়েশন করার জন্য তাদের এই ঝোঁক বা প্রবণতা খুব বেশি থাকে। সেটা তো একটা ভালো দিক, উচ্চশিক্ষা। তার আগে তো 2 বছর ওখানে কাজ করতে হবে। হ্যাঁ, কাজ করতে হবে। সেই আলোকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে ইন্টার্নশিপ 2 বছর করা যায় কিনা, এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এবং ইন্টার্নশিপে 2 বছর, 1 বছর যে মেডিকেল কলেজ থেকে সে এমবিবিএস পাশ করবেন সে হসপিটালে 1 বছর, এবং তার নিজ উপজেলায় আরেকটি বছর কাজ করতে হবে। এর মাধ্যমে আমাদের প্রতি বছর যে পরিমাণ ডক্টর এমবিবিএস পাশ করে যারা আসছেন তারা ইন্টার্নশিপের ট্রেনিং এর সময়টাতে 1 বছর উপজেলা পর্যায়ে কাজ করবেন বলে আমরা মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্ত গ্রহণের পথে এগোচ্ছি। এর পাশাপাশি আমরা আমাদের ডাক্তারদের থাকার জন্য শুধু বাসস্থান না, আরো অনেকগুলো অনুষঙ্গ এখানে আছে। সেটি হলো যে আমাদের এই থাকার জন্য আমাদের প্রয়োজনে যারা ঢাকায় থাকতে চায় কেন, যে এখানে সুবিধা বেশি পায়, এখানে অন্যান্য প্র্যাকটিস সুবিধা বেশি, আয় করার সুবিধা বেশি, আয় করার সুবিধা, ডাক্তাররা কি শুরু দিয়ে অনেক আয় করতে চায়। এটা এই প্রবণতাটা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের যেটা স্যার প্রথমে বলেছেন যে ডাক্তারদের তো আসলে সেবা করাটাই প্রধান, ধর্মই তাই। এবং রুটি রুজিও করতে হবে। আমাদের বেতন কাঠামো যথেষ্ট বাড়ানো হয়েছে, এমন কোনো অভাব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাখেন নাই যে বেতন ভাতার কারণে তার অনটনের কারণে করছে, তা না। এটা আসলে আমাদের এক ধরনের প্রবণতা যে আমরা বোধহয় আর্থিকভাবে খুব বেশি দ্রুত নিজেদেরকে সচ্ছল করার চিন্তা করছি, এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা এটা হতে পারে, আমাদের মধ্যে এই প্রবণতা থাকতে পারে। আমি যেটা বলতে চাই যে আমাদের ডাক্তাররা উপজেলা পর্যায়ে থাকার জন্য যে ব্যবস্থাগুলো গ্রহণ করা সেই পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলে দিয়েছেন গণপূর্ত মন্ত্রণালয় যে প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের ডাক্তারদের থাকার জন্য আমাদের বহুতল বিশিষ্ট ফ্ল্যাট নির্মাণ করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং ডাক্তারদের যে পরিমাণ বেতনের যে অংশটুকু টাকা কেটে রাখা হয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই টাকা কেটে রাখার প্রয়োজন নাই, তারপরেও ডাক্তারদেরকে থাকতে হবে।
আর যেটি হলো যে আমাদের এই ডাক্তারদের যারা বাইরে উপজেলা পর্যায়ে কাজ করবে, আমরা এগুলোও ভাবছি যে তাদের জন্য বিশেষ কি কি সুবিধা, ইনসেনটিভস এবং কি কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে তারা যাতে থাকে, সেটিও আমাদের মন্ত্রণালয়ের বিবেচনায় আছে। সে বিষয়গুলো নিয়েও আমরা ভাবছি। আমি আপনার কাছে ফিরবো। আমি একটু রশিদ মোহাম্মদ আপনি আবার যাই। আপনি বলছেন যে 25তম সুপারিশ যেটা করেছে দুদক, সেটা আমরাও জানি না। প্রতিমন্ত্রী মহোদয় বললেন যে এখন ওনারা দেখেননি, আজকে মাত্র দিয়েছেন। কিন্তু দুদকের মতন সংস্থা যখন সার্বিকভাবে স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসকদের এই বিষয়টি দেখে, তখন কি একটু মানুষের মধ্যে কি ধারণা জন্মায় না যে এই তাহলে চিকিৎসকরা এর সঙ্গে অনিয়মের সঙ্গে যুক্ত? আমি একটু দুইভাবে দেখি। আচ্ছা, বলুন। প্রথম করছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা, চিকিৎসক এর মধ্যে জড়িত আছে। প্রথম হলো যে সরকারি মানে চিকিৎসক বলতে যখন আপনি বুঝান, তখন কিন্তু সব চিকিৎসক ব্যাপারই চলে আসে। হ্যাঁ, সেটাই অবশ্যই। আচ্ছা, কিন্তু সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় কাজ করে মাত্র 10,000 চিকিৎসক। আচ্ছা, তার বাইরে কিন্তু 70,000 চিকিৎসক বাংলাদেশে আছে, অথবা 50,000 আছে। এটা গেল একটা সাইড। সুতরাং এরাই সব চিকিৎসক না, এটা সরকারি কর্মচারী বা কর্মকর্তা। সরকার সেখানে তাদেরকে বেতন ভাতা দিয়ে দেয়, রাষ্ট্রের প্রয়োজনে তাদের কাছে সেবা নিতে চায়। তাদের জবাবদিহিতা একটু অন্যরকম। আর বাকি যেটা হচ্ছে বেসরকারি খাত, এই একই প্রশ্ন আছে, চিকিৎসা সেবা যেটা আছে, ওইটাও কিন্তু হেফাজত আছে। এখন প্রশ্নগুলো হচ্ছে যে এগুলো কি করণীয়। আমি কিন্তু আবারও বলছি, প্রথম কথা হচ্ছে আমাদের দেশের বর্তমানের যে আইন, একটা কথা এর আগে উঠছে, চিকিৎসকরা গ্রামে থাকে না কেন? টু বি মোর সিনসিয়ার, মেডিকেল গ্রাজুয়েট যারা, তাদের কিন্তু একটা মানসিক প্রস্তুতি থাকে টু হ্যাভ এ পোস্ট গ্রাজুয়েশন, এবং গ্রামে গিয়া পোস্ট গ্রাজুয়েশন করা এবং গ্রাম থেকে শহরে আসা, যদি সে ক্ষমতাধর না হয়, খুব কম সৌভাগ্যবান ব্যক্তি আছে, কারণ এখানে কোনো নীতিমালা নাই। ঠিক একইভাবে যেটা আপনি বললেন স্পেশালিস্টও উপজেলাতে দেয়, একই সময়ের পাশ করা বা একই যারা প্রিভিলেজড, তারা কিন্তু ওদের চেয়ে অনেক বেশি প্রিভিলেজড। সুতরাং এই জায়গাগুলোকে কিন্তু দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্বগুলো কিন্তু একটা ফ্যাক্টর, যেই জন্য ওদের একটা অনীহা জন্মে। আমি এটাকে ভালো বলছি না, কিন্তু এগুলোকেও দেখার প্রয়োজন আছে। এখন আমরা কিন্তু চাই যে চিকিৎসক থাকুক। আপনি যদি বলেন ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং আছে, কিন্তু সার্ভিস দেওয়ার কোনো স্কোপ নাই। কারণ আপনি একটা সার্জিক্যাল সার্জারি যারা করতে দেবে, তাদের একজন অ্যানাস্থেসিস্ট লাগে। বাংলাদেশে কিন্তু অ্যানাস্থেসিস্ট বাইরে হয়েছে কম। এখানে কিন্তু ম্যান পাওয়ারিংয়ের একটা প্রবলেম আছে। আমি হেফাজত যে গভর্নমেন্ট আমি বলছি, তারপর আইন কানুনের কথা বলেন। আইন কানুন, আমি যদি একটু প্রশ্ন করি মাঝখানে আপনাকে, ক্যান্সার চিকিৎসায় একটু উচ্চতর প্রশিক্ষণ নিয়ে এসেছেন দেশের বাইরে, মানে অন্য বিদেশ থেকে, তো তাকে যদি আপনি এখন ভালুকা উপজেলায় বা কুড়িগ্রামের ভ্রুঙ্গামারী উপজেলায় পোস্টিং দেন, তা উনি তো ওখানে গিয়ে কি করবেন? উনি থাকতে চাইবেন? তাহলে আমি একটা সুন্দর প্রশ্ন আমার নিজকে দিয়ে দিই। আমি কমনওয়েলথ ফেলো নিয়ে ইউরোলজি ট্রেনিং নিলাম। আচ্ছা, বাংলাদেশে তো আমার ইউরোলজি জায়গা হয়নি। আচ্ছা, দো আই হ্যাভ ট্রেন্ড ইন ইউকে। আচ্ছা, তো এখন এইগুলো হচ্ছে যে প্ল্যানিংয়ের প্রবলেম। আমাকে পাঠাইছেন কেন, আর আমাকে কাজটা করতে দিলেন না কেন? এটা কিন্তু এখন থেকেই না। আমি বলছি এই অব্যবস্থাপনাটা স্বাস্থ্য খাতের কিন্তু অনেক আগের থেকেই চলে আসছে, এবং এটা এখন এত বড় হয়ে গেছে যেটার গন্ধ ছড়াচ্ছে। এই দায়িত্ব শহীদুল্লাহ শেখদার কে নেবে? যে এই যে যেটা বললেন যে রশিদি মাহবুব, এটা আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের বিএমএ, তাদেরও তো একটা দায়িত্ব আছে, আমাদের বিএমডিসি, তারা সবাই কার ঘরায় আমরা মানে ঘন্টাটা বাঁধবো? কোনো সন্দেহ নেই, এই দায়িত্বটা প্রথমত সরকারের কাছেই আছে এবং সরকারকে নিতে হবে, এবং এর পরবর্তীতে বিএমএ সহ চিকিৎসকদের যত স্টেক হোল্ডার আছে, এমনকি যারা রোগী, যারা সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করে, সকলেই নিতে হবে। রোগীদের তো কোনো স্টেক হোল্ডার, রোগীদের আসলে রোগীদের তো অধিকার আদায়ের কোনো ফোরাম নেই। তো আমি যে কথা করেছেন স্বাস্থ্য আন্দোলন, আমরা ওয়েলফেয়ার মানে পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন করার চেষ্টা করছি। আমি যে কথাটি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী সঠিক সময়ে এই বিষয়টা উপলব্ধিতে এনেছেন, সেই জন্য, এবং তিনি কিন্তু ডাইরেক্টিভস অনেকগুলো দিয়ে দিয়েছেন। সেই ওনার নির্দেশনাগুলো যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে আমি মনে করি যে প্রবলেম যথেষ্ট পরিমাণে সলভ হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জরিপ করা, আমি সেই কথাটাতে আসতে চাই
যে জরিপটা কিসের করবেন, কেন তিনি জরিপের কথা বললেন? তার কারণ হলো আপনি ঢালাওভাবে, তিনি কিন্তু বক্তৃতায় সেই কথাটাও বলেছিলেন, কিন্তু সেটি কিন্তু পত্রপত্রিকাতে মিডিয়াতে আসে নাই, যে ঢালাওভাবে একজন চিকিৎসককে দায়ী করে ভাঙচুর করে হাসপাতাল ভেঙে দেবেন, এটা কিন্তু করণীয় না। কারণ রুগী তো কেউ না কেউ কোনো না কোনো সময় তো মারা যাবেই। আপনি 100-150 বছর বাঁচালেন, তারপরেও তো মারা যাবে। সেই রুগীটাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে যদি মারা যায় হাসপাতালে, তাহলে কি হাসপাতালের চিকিৎসক বা অন্য কেউ তাকে চট করে দায়ী করা যাবে? আমাদেরকে জরিপটা করতে হবে বাস্তবতার নিরিখে, যে সংকটটা কোথায় আমাদের। আপনি দেখেন এই জায়গাতে আসেন, যে আপনি যেটি বললেন যে বাইরে থেকে ক্যান্সারের উপর যিনি প্রশিক্ষণ নিয়ে আসলেন বা পোস্ট গ্রাজুয়েশন করে নিয়ে আসলেন, 3 বছর 5 বছর লেখাপড়া করে, তিনি যেখানে উপজেলা হেলথ কমপ্লেক্সে গেলেন, রেডিওথেরাপি মেশিন নেই, কেমোথেরাপি দেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা নেই, ডায়াগনোসিস করার মতো কোনো অবস্থা নেই, তাহলে তার যে জ্ঞানটা, এই লব্ধ জ্ঞানটা কাজে লাগানোর তো কোনো সুযোগ আসলে তৈরি করা হলো না। তো যেই জিনিসটা করতে হবে, আমাদের রশিদ মোহাম্মদ স্যারও বললেন যে ইউরোলজিতে লেখাপড়া করে এসে ইউরোলজিতে কাজ করার সুযোগ পায় নাই। সেটা দেখেন, আজকে আপনি উপজেলাতে যে 50 বেডের হাসপাতালের জন্য 21 জন ডাক্তার দিলেন, তার অধিকাংশ কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক, যিনি হৃদরোগ হাসপাতালে ভালো কার্ডিয়াক বাইপাসের অপারেশন করেন অথবা কার্ডিওলজির মেডিসিনের চিকিৎসা করেন হৃদরোগ বিশেষজ্ঞ হিসাবে, অথবা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে চর্মরোগের বিশেষজ্ঞ চিকিৎসক বা নেফ্রোলজির চিকিৎসক, তাকে যদি কোনো উপজেলাতে আপনি দিয়ে দেন, তাহলে কিন্তু সেখানে ডিসপ্যারিটিটা তৈরি হবে। দেখেন, তিনি ঢাকা শহরে থাকলে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, অধ্যাপক অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর বা কনসালটেন্ট, আর গ্রামে যখন যাবেন তিনি কিন্তু মেডিকেল অফিসারদের মাঝে হারিয়ে যাবেন, কারণ তার সেই কাজের জন্য যে ওই 21টা পদ পূরণ হবে কাদের দিয়ে, এটাই শুনুন, তার পর্যাপ্ত ডাক্তার আমি সেই কথাটাই বলছি। দেখেন, শুধু পদ তৈরি করলে তো চলবে না, আমাদের বাস্তব জিনিসটা বুঝতে হবে। তাকে সেই পদ অনুযায়ী, রুগী কিন্তু ওখানে আসে, সেই রুগীটাকে সেখানে রেখে কনফিডেন্স থাকতে হবে। হৃদরোগের রুগী যদি একটা এমআই নিয়ে আসলে, এমআইয়ের সব পেশেন্টকে কিন্তু হৃদরোগ হাসপাতালে ভর্তি করার দরকার নেই। আপনি জেলা লেভেলে, এমনকি অনেক উপজেলা লেভেলে কিন্তু হৃদরোগের ছোটোখাটো বিষয়গুলোকে ম্যানেজ করা কোনো কঠিন কাজ নয়, কিন্তু সেখানে আপনার কতগুলো মেশিন দরকার, সেখানে কতগুলো পরিবেশ দরকার। উপজেলা হেলথ কমপ্লেক্সের মধ্যে 50টিতেও ইসিজি মেশিন আছে কিনা বা কাজ করে কিনা, সেটা তো একটা বড় প্রশ্ন। আপনি নিজেই বললেন ইসিজি মেশিন তো খুব ছোটখাটো মেশিন, সবথেকে না থাকার কোনো কিছু কারণ নেই। আপনি যদি উপজেলাতে কোনো প্রাইভেট ক্লিনিকে যান, সেখানে হয়তো একটা ইসিজি মেশিন আছে। তো সরকার এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হেলথের বাজেট দিয়েছেন, উপজেলাতে ইসিজি মেশিন কিনতে পারবেন এটা আমি বিশ্বাস করি না। সরকার কিনতে পারবে এবং বাজেট আছেও, আমি সেটিও মনে করি। কিন্তু যেই জায়গাটাতে আমার কথা সেটি হলো যে এই বাস্তবতাটা আসেন, আপনি উপজেলাতে যে হৃদরোগের চিকিৎসা হয়, উপজেলাতে অবস্টেট্রিক্যাল ডেলিভারি হয়, আপনার উপজেলাতে যে অর্থোপেডিক্সের অপারেশন হয় বা অপারেশন করা সম্ভব, এই অবস্থাটা হাসপাতালে প্রথম পরিবেশটা তৈরি করতে হবে। এখানে ওটি থাকতে হবে, অ্যানাস্থেসিস্ট থাকতে হবে, সেখানে স্টাফ থাকতে হবে, ওটি চালানোর জন্য ওটি ট্রেন নার্স লাগবে, এবং আপনার পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টের জন্য সেই ফ্যাসিলিটিগুলো থাকতে হবে। পাশাপাশি আপনার রোগীকে, সাধারণ মানুষকে এই কনফিডেন্সে আনতে হবে যে এখানে ভালো চিকিৎসা হয়। আপনার নিটুরে আপনারা সবসময় রেফারেলের কথা বলেন, জি জি জি, সেটা যেহেতু আমাদের হয়, কারেক্ট, আপনি বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার বক্তব্যে সেটা বলেছেন যে আমি রেফারেল সিস্টেমটা চালু করার জন্য বলেছি, জানি না এখনো কার্যকরী আছে কিনা। তাহলে কি আবার স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, চিকিৎসার ব্যবস্থা আমাদেরকে আবার পুনরায় শূন্য থেকে শুরু করতে হবে? শূন্য নয়, তো আমি যে কথাটা বলবো আমরা সেই আমি তিনজনের কাছে নেব, একটু বিরতি, আমি একটু ক্লিয়ার করতে চাই। আমরা একটু বিরতি যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আমরা আবারও এই আলোচনায় থাকবো, থাকুন আপনারাও। আবার স্বাগত রাজকাহনে স্বাস্থ্যগত আলোচনায়। আমাদের সাথে আছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসান এমপি, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সিকদার এবং অধ্যাপক ডাক্তার রশিদী মাহবুব। শহীদুল্লাহ সিকদার, আপনাকে আমি থামিয়েছিলাম, আপনি যদি ছোট করে বলেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি দেখুন, জিপি সিস্টেম চালু হয় না, জেনারেল প্র্যাকটিশনার। আসলে সকলেই বিশেষজ্ঞ হতে চান, সকলেই অধ্যাপক হতে চান, রোগীরাও আগে বিশেষজ্ঞ চিকিৎসকের, রোগীরাও বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে চান। বাংলাদেশের মানুষের পারসেপশন বা অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে বিশেষজ্ঞ চিকিৎসা ছাড়া কোনো ছোটোখাটো চিকিৎসাও কেউ করতে পারবে না। এই জায়গাটা থেকে আমাদেরকে পরিষ্কার হতে হবে। এটি যেমন চিকিৎসকদেরকে প্রথম বুঝতে হবে যে শুধু বিশেষজ্ঞ চিকিৎসক হওয়া, প্রফেসর হওয়ার দৌড়ে আমাদেরকে প্রতিযোগিতা নামাটা সঠিক নয়। ডাক্তার তো বেশি আবার চাই, সেটা তো দরকার এবং দরকার আছেও, কিন্তু বাংলাদেশে যথেষ্ট পরিমাণে অধ্যাপক আছে, বিশেষজ্ঞ চিকিৎসক আছে, আরও দরকার এবং আরও করাও হবে, কিন্তু সেটা রেশনালি হওয়া উচিত, যৌক্তিকভাবে। কারণ আপনি যদি জিপি তৈরি না করেন, তাহলে সাধারণ মানুষকে প্রতিদিন কে চিকিৎসাটা দিবে, কে দেখবে?
ছোটোখাটো চিকিৎসার জন্য যদি অধ্যাপকের কাছে বিশেষজ্ঞের কাছে যেতে হয়, তার তো টাকার অঙ্কেও বেশি টাকা গুনতে হবে, সময় অপচয় হবে, দূর থেকে আসতে হবে। এই নানা সমস্যার কারণে উচিত হবে বাংলাদেশে একটা জিপি সিস্টেম চালু করা, যেখানে একজন জিপি সকল চিকিৎসারও কম বেশি চিকিৎসা করতে পারবে। সেই অভিজ্ঞ চিকিৎসক কিন্তু সম্মান দিতে হবে, সেই অভিজ্ঞ চিকিৎসক কিন্তু উপার্জনের একটা ব্যবস্থা রাখতে হবে। সেটি আমি মনে করি যে মন্ত্রণালয়ও সেটা পৃষ্ঠপোষকতা করতে পারে, যদিও তারা বেসরকারি চাকরি করেন অথবা সরকারি চাকরি করেন। আমি সেই কথাটাই বলতে চাই যে বাংলাদেশে এখন আমাদের দরকার যে যৌক্তিকভাবে মানুষের কল্যাণধর্মী চিকিৎসা সেবা যদি তৈরি করতে হয়, তাহলে আমাদেরকে অতীতে আমরা অনেক কারণে ইউরোপের দিকে আমেরিকার দিকে তাকিয়েছি, এখন হয়তো আমাদেরকে সেই উদাহরণটা আনতে হবে যে ওখানকার জিপি সিস্টেম চালু করতে হবে, রেফারেন্স সিস্টেম আমাদের চালু করতে হবে। আমাদের চিকিৎসক সংগঠনগুলো এই ব্যাপারে কোনো ভূমিকা রাখতে পারে কিনা? একটু শেষ করে শহীদুল্লাহকে একটু সাপ্লিমেন্ট করছি। যখন কমিউনিটি ক্লিনিক করা হয় 96-এ, তখন কিন্তু আমাদের একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা হচ্ছে দ্যাট উইল বি ফোকাল পয়েন্ট ফর এ জেনারেল প্র্যাকটিশনার্স। 13,000 লোক দিয়ে দেন, তারা সরকারি চাকরি না দেন, স্থানীয় সরকারের আওতায় দেন, তারা ওখানে রুগী দেখে ওটা রেফার করে প্রক্রিয়াগতভাবে যাবে। ঠিক একইভাবে উপজেলা বা আদার যে সেন্টারগুলো আছে, উপজেলাতে আপনার কিন্তু ম্যান পাওয়ারের কোনো স্পেশালিস্টের কোনো ঘাটতি নেই। অনেক জায়গায় আছে, কিন্তু অনেক জায়গায় কিন্তু আছে। আপনার স্পেশালিস্ট সার্ভিস ওখানে শুরু করেন উপজেলা পর্যায়ে, উপজেলা বা জেলা পর্যায়ে। জেলা পর্যায়ে তো আছে, জেলা পর্যায়ে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু সে জেলা হাসপাতালগুলো তো সেই সব না, জেলা হাসপাতালে কিন্তু ওভার ক্রাউডেড। ডাক্তারদের না, রুগীদের আমি বলছি, রুগীদের ওভার ক্রাউডেড। তার মানে ডিমান্ড আছে, এবং ওটাকে পাবলিক সেক্টর ওই হাসপাতালগুলো ভ্যালুডও আছে, মেডিকেল কলেজগুলো ওভার ক্রাউডেড। এখন এইগুলোকে যদি আপনাকে ডিসেন্ট্রালাইজ করতে হয়, তাহলে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ওই বেনিফিটটা দিলে ওরা কিন্তু এখানে আসবে না। থার্ড যে জায়গাটা আসছে যে আমাদের আইন কানুনগুলো, আমি আমার 50 বছর ডাক্তারি জীবনে প্রতিনিয়ত ক্ষমতাসীনরা পরিবর্তন করে তাদের নিজেদের স্বার্থে, চিকিৎসা খাটতে নয়। আপনার এই আইন কানুনগুলো দলীয় লোকদের সুবিধা দেওয়ার জন্য, দলীয় সমর্থকদের, দলীয় নিজেদের মধ্যে নিয়ে দলীয় সমর্থক হবে না। আমি কিন্তু ওইটা না, একটা দলীয় সমর্থক এরকমও হয়েছে, আমলাদেরও আছে, আপনার এরকমও আছে। আপনি আজকে যেটা আপনার সরোয়ার্দী হাসপাতাল বলেন, এইটাকেও এককালে রুরাল হাসপাতাল বলে ডিক্লেয়ার করা ছিল, বেশি দিন আগে না আমাদের দেখা। তো এগুলো কিন্তু হয়েছে। এখন আপনাদের এবং একটা চাকরির যে ফ্রেমটা, একটা লোক কোথায় চাকরি থেকে কোথায় যাবে, এটা যদি আপনার সেটা সরকারি কোথায়, সরকারি না করলে এটা করে দেন, তাহলে ইন্ডিভিজুয়াল রিক্রুটমেন্ট হবে, সেখানে যে যাওয়ার যাবে, না যাওয়ার যে থেকে যাবে। কারণ মনিটরিংটা এখন এই সেন্ট্রালাইজেশন পয়েন্ট থেকে আপনার কিন্তু এটা সম্ভব না। থার্ড যে প্রবলেমটা আসছে, আপনার হেলথের বাজেট এত কম, এটা দিয়ে এটা কোনো চিকিৎসা ব্যবস্থাপনা চলে না। আরেকটা ঘটনার মধ্যে আপনার ঘটে গেছে, সে স্বাস্থ্য এবং চিকিৎসাকে আপনি মার্জ করে ফেলছেন। স্বাস্থ্যটা কিন্তু হচ্ছে একটা প্রিভেন্টিভ সাইড। এটা কিন্তু আগের দিনে ব্রিটিশ আমলে একটা ভিন্ন ছিল, সিএমও ছিল আপনার ডিস্ট্রিক্টগুলোতে, এবং ডিস্ট্রিক্ট বোর্ড অথরিটি এটা দেখতো। আমরা কিন্তু স্বাধীনতার পরে এটা মার্জ করে ফেলছি। আমার এই দুইটা জায়গা যদি আপনি পরিষ্কার না করেন, চিকিৎসা একটা স্বাস্থ্য, সেই স্বাস্থ্য ইমিউনাইজেশন থেকে শুরু করে গভর্নমেন্টের প্রোগ্রাম এগুলো, পুষ্টি থেকে শুরু করে সবকিছু, খাদ্য থেকে শুরু করে, কিন্তু আপনার হেলথ যেটা, চিকিৎসা যেটা, সেটা হচ্ছে হাসপাতাল ওরিয়েন্টেড। এখানে আজকে যেমন আমার জেনারেল ডাক্তার থাকবে, জিপি চ্যানেল থাকবে, স্পেশালিস্ট থাকবে, এবং রেফারাল প্যাটার্ন থাকবে। এখানে আপনি বলতে, ওটাও আবার আমি বলি, প্রাইম মিনিস্টার যেটা বলেছে সেটা কিন্তু আমি এন্ডোর্স করি। আমি কিন্তু আজকে যদি কিছু বিনিয়োগ করি উপজেলা লেভেলও, কিন্তু আমি তাদেরকে প্রাইভেট সার্ভিসটা দিতে পারবো উইথ মাই কন্ট্রোল, এবং সেটা স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা দুই খাতেই বিনিয়োগ। আমি বলছি যে আপনি কিন্তু সেই জায়গাগুলোতে আমরা যাচ্ছি না। আর আমরা স্বাস্থ্য খাত আর চিকিৎসা খাতের যে পয়সা কামায়, এটা রেভিনিউ হিসাবে চলে যায়, এটা কিন্তু আপনার স্বাস্থ্য খাতে আসে না। এখন এই যে জিনিসগুলো আজকে জনপ্রশাসনের উপর আপনার নির্ভরশীল। আমার প্রয়োজন দরকার ইমিডিয়েটলি 3টা লোকের, আপনি জনপ্রশাসন না দিলে তো আপনি দিতে পারবেন না। সেদিন আপনি বলতেছিল আরেকজন ডাক্তার, তারা কি স্বাস্থ্য মন্ত্রণালয়কে স্বাধীন করে দিতে হবে? না, আমি স্বাধীন করা বলছি না, অটোনমি যেটা বলছে ওদেরকে দেন, মন্ত্রণালয়কে না দেন। আপনি তো নিশ্চয়ই জবাবদিহিতে থাকবে, টাকা পয়সা দিবেন যে তুমি বছরে এত পাবা, এর মধ্যে তুমি চালিয়ে যাও। এখন এইগুলো কিন্তু আপনাদের বসে এক কথায় এটা হবে না, এর লুপস এন্ড ইয়া আছে,
এগুলো বসে যদি আপনি করেন, চিকিৎসকদেরও আপনি রাখতে পারবেন, জনবান্ধব একটা চিকিৎসা ব্যবস্থা করতে আজকে হয়তো শেষ করতে পারবেন। আপনি বলেন তাহলে কি আমাদের স্বাস্থ্যনীতি যা আছে সেটার কি ক্রোনোলজি বদলানো দরকার? না, স্বাস্থ্যনীতিতে সব কথা লেখা আছে, মানা হচ্ছে না, বা প্রয়োগ হচ্ছে না। স্বাস্থ্যনীতি কিন্তু একেবারে ইট ইজ এভরিথিং ওয়াজ রিটেন দেয়ার। আচ্ছা। তার একটা একটা করে ধরেন কৌশল হিসাবে কিভাবে করবেন সেই ডিরেকশনও দেওয়া আছে। স্বাস্থ্যনীতি হয়েছে তো ফরেন এইড পাওয়ার জন্য, সেটাই। স্বাস্থ্যনীতি দেশের জন্য হয় না। আমি আজকে শেষ করবো, যদি ডাক্তার মুজাহিদ হোসেন বলেন, অনেকগুলো চাপের মধ্যে পড়েছেন বলে আমরা আপনাদের সাথে সহানুভূতির সঙ্গে বলতে চাই যে চিকিৎসকরা, স্বাস্থ্যসেবা মন্ত্রণালয়ের ঘাড়ে সবটাই পড়ছে এবং তার দায়িত্ব আপনাদের ঘাড়ে পড়েছে। আপনি নতুন হিসেবে দায়িত্ব নিয়েছেন, আমাদের পুরনো প্রতিমন্ত্রী মন্ত্রী হয়েছেন। তো এইটা চাপটা কিভাবে এখন মোকাবেলা করবেন, আপনি কি ভাবেন, যদি অল্প দিন আপনারা দায়িত্ব নিয়েছেন? হ্যাঁ, আমরা মাত্র 1 মাস 22 দিন হলো আমরা এই দায়িত্বে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা সমস্যার সমাধান করব। আমাদের যে ইশতেহার, নির্বাচনী ম্যানিফেস্টো এবং কমিটমেন্ট, সেটাই আমরা বাস্তবায়ন করব মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী। আমরা সবগুলো বিষয়ই আমরা আলোচনার মধ্য দিয়ে সমাধানের রাস্তা। আমি একটু খোঁচা দিলাম যে স্বাস্থ্যনীতিটার কি হবে? স্বাস্থ্যনীতি প্রণীত হয়েছে। আপনি জানেন যে স্বাস্থ্যনীতি অলরেডি আমাদের প্রণয়ন করা আছে, এটা আপডেট করা আছে। আমরা স্বাস্থ্যনীতিতে নতুন কোনো সংযুক্তির বিষয়ে আমরা কিভাবে এটা করতে পারি সেই ব্যাপারে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা কম্প্রিহেন্সিভ একটা পদক্ষেপ গ্রহণ করতে চাই, যার মধ্য দিয়ে ডাক্তারদের উপস্থিতিও নিশ্চিত করা হবে এবং আমাদের রোগীদের সেবাটাও আমরা নিশ্চিত করতে চাই। আসলে আমাদের জনসংখ্যার তুলনায় ডাক্তারদের সংখ্যা অনেক কম। এটা আপনি নিশ্চয়ই জানেন যে একজন ডাক্তারের জন্য একজন ডাক্তার 6000 মানুষের পরিবর্তে 1:6000 পিপলস। আপনি জানেন যে আমাদের সরকারি ডাক্তারের সংখ্যা এখন পর্যন্ত মাত্র 30,000 32,000। শেষ মিনিটে যদি বলেন, আমি আরেকটা প্রশ্ন করি, আপনি 1 মিনিটে জবাব দেন। 2 জন ডাক্তার মিলে, চিকিৎসক মিলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, অর্থমন্ত্রীর সাথে কোনো যুদ্ধে নামবেন কিনা আমাদের জন্য বরাদ্দ বাড়ানোর ক্ষেত্রে? আমরা 2 জন ডাক্তার না, উনি মন্ত্রী মহোদয় ডাক্তার নন, বাট উনি অনেক ভালো, তার অভিজ্ঞতা আছে, অনেক জানেন উনি এবং খুবই দক্ষ মানুষ। স্বাস্থ্য মন্ত্রণালয় নামবে কিনা? হ্যাঁ, অবশ্যই এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের ডাক্তারদের উপস্থিতির জন্য যে পদক্ষেপগুলো প্রয়োজন, তার জন্য আমাদের বাজেট প্রয়োজন। এত অল্প বাজেটে আমাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাটা সত্যিকার অর্থে দুষ্কর। আমরা বাজেট বাড়ানোর জন্য যুদ্ধে নামতে চাই। আপনাদের সঙ্গে থাকতে চাই, বাজেট বাড়ুক এবং মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হোক। রাজকাহনের পরবর্তী পর্বে সংসদের পর উপজেলা নির্বাচন কি হবে এই বিষয়ে আলোচনা করবেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার এবং বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ। সাথে থাকবেন আপনারা। ধন্যবাদ আপনাদের 3 জনকে।